হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে আজকে এমন একটা ইতিহাস শোনাবো। হ্যাঁ, ইতিহাস কেন বলছি, আজকে যে ঘটনাটা আমাদেরকে পাঠান আমাদের জেঠুমশাই বলেন আমার এখন বর্তমানে বয়স হচ্ছে 87, মানে এখন 87 বছর ওনার বয়স। উনি আমাকে মেলে একটি ঘটনা পাঠান, বলেছেন দিদিমণি অবশ্যই আমার ঘটনাটা আপনি শেয়ার করবেন। আর সত্যি কথা বলতে আপনার ঘটনা আমি শুনি, আমার খুব ভালো লাগে, কারণ আপনার ঘটনার মধ্যে কোনো রকম মানে বানানো কিছু গল্প সেটা মনে হয় না। আপনি খুব সরলভাবে ঘটনা বলেন, যেটা খুব ভালো লাগে, কারণ এত কিছু মানে ভাবনা চিন্তা করে আপনি বলেন না, খুব সরলভাবে আপনার ঘটনাগুলো শুনি, তার জন্য আপনাকে আমি ঘটনাটা মেল করলাম। আচ্ছা, আমি আজকে জেঠুমশাইয়ের ঘটনাটা বলবো। জেঠুমশাইয়ের নামটা আমি এখানে বলবো না, উনি বলেছেন আপনি বলতেও পারেন অথবা না চাইলে আপনি বলতে নাও পারেন। তো জেঠুমশাইয়ের নামটা আমি হাইট রেখেই আজকে ঘটনাটা জেঠুমশাই বলেই আমি ওনাকে বলবো। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা শোনার আগে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। এবার ঘটনায় ফিরি। আমাদের জেঠুমশাইয়ের বয়স হচ্ছে 87 বছর। জেঠুমশাই বলেন আমার 87 বছর জীবনে আমি অনেক কিছু ফেস করে এসেছি। আমার ছোটবেলা দিয়ে একটা শখ ছিল যে আমি ছোটবেলা থেকেই ভাবনা চিন্তা করতাম যদি কোনোদিন বড় হই। ছোটবেলা বলতে যখন আমার 6-7 বছর বয়স, তখন থেকেই আমি জানি না কেন ইতিহাস বই যখন পড়তাম বা ভূগোল যখন পড়তাম, যখনই আমি কোনো ফটো দেখতাম, অনেক পৌরাণিক কোনো কেল্লা, দুর্গ, পৌরাণিক বাড়ি, আমি মনে মনে ভাবতাম পুরনো একটা জায়গার মধ্যে পুরনো একটা গন্ধ আছে, কিছু তো একটা আছে, যার কারণে আমি যখন বড় হব, পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, একটা ভালো চাকরি করব, যখন ভাববো নিজে আমি সফল, জীবনে সফলতা অর্জন করেছি, তখন আমি নিজে একটা পুরনো বাড়ি কিনবো। নতুন বাড়ি না, পুরনো বাড়ি। জেঠুমশাই বলেন এখন তো নানা প্রান্তে শুধু বড় বড় বাড়ি, বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, সেখানে প্রশ্নই নেই। আগে তো এরকম ছিল না। আগে খুব ফাঁকা ফাঁকা জায়গা প্রচুর কেনার জন্য পাওয়া যেত। কিন্তু জেঠুমশাই বলেন আমার জীবনে ছোট্টবেলার একটা শখ ছিল আমি পুরনো বাড়ি কিনবো। সেরকমই সেই 6-7 বছর থেকে একটা জিনিসই ভাবতে 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 কখন যে বড় হয়ে গেলাম। বাবা মায়ের একটা মাত্র সন্তান ছিলাম। যখন আমি স্বাবলম্বী হলাম তখন আমি একটা ভালো টাকা পাই, মানে আমার কাছে থেকে বাঁচিয়ে একটা অ্যাসেট যখন ওঠে, তখন আমি ভাবলাম না, এই টাকা দিয়ে আমি একটা পুরনো বাড়ি কিনবো। আর সব থেকে বড় কথা, আজ থেকে প্রায় 50 বছর আগে, 60 বছর আগে জমি বাড়ির দাম অনেক কম ছিল, বাজার দর তখন অনেক কম ছিল। হট করে বাজার দরটা খুব বেড়ে গেছে। জেঠুমশাই বলেন যে আমি বাবাকে নিয়ে সাথে করে, তখন আমার খুব ভালো মনে আছে 32 বছর বয়স, ছোট থেকে অনেকে স্ট্রাগল করেছি, সেগুলো নাই বললাম, চোখে জল চলে আসবে। জেঠুমশাই বলেন এককালীন একটা টাকা যখন হাতে পাই, বাবাকে বললাম বাবা আমি একটা পুরনো বাড়ি কিনবো, চলো না বাবা দেখতে যাই। আমার বাবা বলল পাগলা ছেলে, বাড়ি কিনবো বললে কি বাড়ি কেনা যায় নাকি? বাড়ি কেনা কি এতই সহজ রে? তুই সত্যি দেখতে দেখতে 32টা বছর বয়স হলো, এবার তোকে বিয়ে করতে হবে, বউ আসবে, বাচ্চা হবে, এসব চিন্তা কর, কি হবে, আমাদের তো ভিটে বাড়ি আছে। বাবাকে বললাম বাবা একটা কথা বলবো। বাবা বলল হ্যাঁ বল। আমি ছোট থেকে বাবার সাথে খুব ভালো বন্ধুত্বর মতো একটা সম্পর্ক ছিল। জানি ওই সময় এতটাও সন্তানের সাথে বাবা মা খোলাখুলি মিশে না, কিন্তু আমার বাবার সাথে আমার খুব ভালোই একটা সম্পর্ক ছিল, যেটা আমি মায়ের সাথে বলতে পারতাম না। বেসিক্যালি আমরা দেখি ছেলে কিন্তু মায়ের খুব ক্লোজ হয়, মেয়ে হয় বাবার। কিন্তু আমাদের জেঠুমশাই বলেন আমার বাবার সাথে খুব ক্লোজ রিলেশন ছিল, যেটা আমার মাকে খুব ভয় পেতাম। আমার বাবাও আমার মাকে খুব ভয় পেতেন। বাবা খুব মানে খোলামেলা মানুষ ছিলেন, আর মা খুব গম্ভীর্য। মাকে কিছু বলতে গেলে কম করে 3বার তো ভাবতেই হতো। বাবাকে বললে পারমিশন পেয়ে যেতাম। তো বাবাকে বললাম বাবা
জীবনে তুমি কোনোদিন ভাবনি বাবা যে সেই জিনিসটা তোমার থাকার পরেও তুমি সেই জিনিসটা নতুন করে ওরকম কিছু চাও? বাবা তখন বলল, জীবনে অনেক কিছু আশা তো করেছিলাম, পূরণ করতে পারিনি। খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় তো, মানে এটা হচ্ছে আমাদের জেঠুমশাইয়ের বাবার কথা। খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় বাড়ি থেকে। ওই সময় তো আরও আগে বাবার যখন বিয়ে হয় তখন অনেক ছোট ছোট বয়সে 17 বছর 16 বছরে ছেলেদের মেয়েদের বিয়ে দিয়ে দিত, 13 বছর 12 বছরে মেয়েদের বিয়ে দিয়ে দিত। বলছে সংসারের ঝামেলা যবে থেকে কাঁধে নিলাম আর স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। চল দেখি। তারপর একদিন সময় করে, সেই দিনটা না, একদিন সময় করে বাবার সাথে বেরোলাম, অনেক জায়গায় গেলাম, একটা বাড়ির সন্ধান পেলাম। বাড়িটা 210 বছরের ওপরে পুরনো। যখন সেই লোকেশনে গেলাম বাবাকে নিয়ে, আমার বাবা বলল, এ বাবা, তুই এইসব জায়গা কিনিস না, এখানে তো দেখে মনে হচ্ছে ভূতের বাস। এখনকারের মানুষরা ভূত ভয় পায় না, এখনকারের মানুষরা ভূত বলে মানে না, বিশ্বাস করে না। কিন্তু আগেকারের মানুষরা ভূত প্রেতে বিশ্বাস করত, কারণ তারা তখন ভয় পেত। তারা ভূত প্রেত অনেক দেখেছে, অনেক তাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। আমাদের জেঠুমশাই বলেন আমার বাবার সাথেও কিছু ভূতের ঘটনা আছে। যাই হোক, সেগুলো পরে নয় বলবো। আমাদের জেঠুমশাই বললেন, বাবা দেখে আমাকে বলল, না না একদম না, এই জায়গা তোমায় কিনতে হবে না, চলো, টাকা পয়সা ফালতু জলে দিও না, অনেক কষ্ট করে চাকরি করে 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 টাকাগুলো জমিয়েছো, থাক, চলে গেলে পারে আর টাকা আসবে না, কি হবে এই ভুতুড়ে জায়গা কিনে। এবার আমাদের জেঠুমশাই বলেন আমি সেই জমির বর্ণনাটা দিই। পুরনো একটা ভাঙা পাঁচিল, চারপাশে ঘেরা, অর্ধেক নেই, ভেঙে পড়ে গেছে, লাল পুরো ইট বেরিয়ে গেছে, চুন সুরকি, তখন সিমেন্টের কোনো কোনো কথাই ছিল না, চুন সুরকি দিয়ে ঘেরা একটা পাঁচিল, তার ভেতরে একটা জিন্নে জড়া ভাঙা, পুরো পাঁচিলের মানে ভাঙা ইট মাটি হয়ে গেছে, মাটিতে ভেঙে পড়ে মাটি হয়ে গেছে। আর একটা পাঁচিল সামান্য দাঁড়িয়ে আছে, চারপাশে বন জঙ্গলে ঘেরা, বেশ অনেকটা জায়গা। তখন তো কাটা হতো না, তখন বিঘা বিঘা জমি বিক্রি হতো। তো বাবা বলল, না না, আমার মত নেই, আমি কখনোই বলবো না এই জমি তুমি কেনো। কেনার হলে তুমি একটা বাড়ি কেনো, পুরনো ভালো জায়গা কেনো, জায়গা কিনে বাড়ি করো। কিন্তু আমাদের জেঠুমশাইয়ের কিন্তু উদ্দেশ্য সেটা ছিল না। জেঠুমশাই একটা কথা যখন বই পড়তেন ছোটবেলাতেই ভাবতেন, একটা 200 বছর 100 বছরের যদি পুরনো ভিটে হয়, সেখানে কত কিছু ঘটেছে, কত মানুষের পায়ের চরণের ধুলি ওখানে পড়েছে, একটা ইতিহাস, একটা ওখানে ভালোবাসা, একটা মায়া, সব সেই জায়গাটার মধ্যে থাকে। জেঠুমশাই একটু আবেগ প্রবণ মানুষ ছিলেন, আবেগপ্রবক হয়ে উনি সব কিছু ভাবতেন আবেগে পড়ে। জেঠুমশাই ডিসাইড করলেন যে আমি এই জায়গাটায় কিনবো। বাবা, তুমি আমায় না বলো না বাবা, এইটা আমার জীবনের শখ বাবা, যেটা তুমি করতে পারোনি আমাকে বাবা করতে দাও। তখন জেঠুমশাইয়ের বাবা বললেন, আর তোকে আমি বারণ করব না, নিয়ে তোর যখন মন চায়। জেঠুমশাই সেই জায়গাটা কিনে ফেললেন। প্রায় 200 বছরের ওপরে পুরনো ইট, মানে বুঝতে পারছো, সেই ইট জেঠুমশাই বলে এখনো আছে, এখনো আছে। জেঠুমশাই সেই ইট সরিয়ে সব খুব যত্ন করে, যেরকম মানুষ খুব মূল্যবান জিনিস আলমারিতে লকারে রেখে দেয়, জেঠুমশাই আলমারিতেও রাখতে পারবে না ইট, কিন্তু সেই যে 200 বছরের পুরনো ভিটে, সেই ভিটেতে এক প্রান্তে সুন্দর করে সেই ইট রেখে দেয়। এখনো সেই ইট আছে। জেঠুমশাই বলেন, জেঠুমশাই বলছেন সেই ইট এখনো আমার কাছে আছে। বাড়ি করলেন জেঠুমশাই, আরও প্রায় 3 বছর পর বাড়িতে হাত দেন, ওরমভাবে পড়েছিল। 3 বছরের মধ্যে যখন ওই বাড়িতে গৃহপ্রবেশ করে আসবেন, তখন জেঠুমশাইয়ের বয়স হচ্ছে 35 বছর। কতটা ইয়াং, তখনও কিন্তু উনি আনম্যারিড। জেঠুমশাই বাবা বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, জেঠুমশাই বলল, না এখনো না, বাড়ি আমার কমপ্লিট হবে, সম্পূর্ণ হওয়ার পর আমি তারপর বিয়ে করব, বিয়ের চিন্তা করব, বিয়ে করব বলছি না। জেঠুমশাই বিয়ে থেকে এতটাও মানে মনোযোগী ছিলেন না যে বিয়ে করতে হবে, সন্তান
ওসব করতে হবে, তারপর তাদের বড় করতে হবে। জেঠুমশাই ভাবতেন আগে আমার শখটা পূর্ণ করব, আগে আমি আমার মতো করে বাঁচবো, তারপর বিয়ে করব। কারণ একটা যে মেয়েকে নিয়ে আসবো তারও কিছু শখ, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা থাকবে, সেগুলো তার তখন পূরণ করতে হবে, দায়িত্বটা তার নিতে হবে। তখন যদি আমি আমার ইচ্ছে সেগুলো মেটাতে থাকি, তাহলে সেই পরের বাড়ির মেয়েটা তার ইচ্ছেগুলো আর করতে পারবে না। তো সেখানে দাঁড়িয়ে জেঠুমশাই 3 বছর পর যখন ভিটে বাড়িতে ঢুকবে, তখন জেঠুমশাইয়ের বাবা মারা যান। আমাদের জেঠুমশাই বলেন, আমি খুব ভেঙে পড়ি। ছোটবেলা থেকে আমার সেরকম বন্ধু বান্ধবী কেউই ছিল না, আমার বাবাই ছিল সব। খুব আশা করেছিলাম বাবাকে নিয়ে ওই বাড়িতে বাস করব, কিন্তু সেদিন আমার সেই জমির উপর খুব রাগ হলো। ভাবলাম আমার বাবা কখনই চাননি যে এই জমিটা আমি কিনি, জোর করে কিনেছিলাম, কিন্তু আমার বাবা এই বাড়িতে বাস করতে পারলো না। তার আগেই বাবা মারা গেলেন। ঠিক 1 মাস পর আমি সেই বাড়িতে গেলাম, কিছু করার নেই, আমি গেলাম। তারপর যাই হোক, মায়ের আর আমার জীবন শুরু হলো। আমি বলতে পারবো না যে ওই 200 বছরের পুরনো বাড়িতে কোনো অন্য কোনো আত্মার বাসস্থান ছিল না, আমার বাবা চাইতেন না বলে আমার বাবার ওখানে কোনো বসবাস শুরু হলো আত্মাটা, আমি জানতাম না। মা আমাকে বলতো, বাবা তুই অফিসে চলে যাস, আমি একা একা থাকি, এবার একটা বিয়ে কর। আমার না একা একা থাকতে খুব ভয় করে, অনেক বড় জমি, ভিটে বাড়ি, আমি একা একা থাকতে পারবো না। তুই আমার জন্য একটা বউ এনে দে, ওর সাথে থাকবো, গল্প করব, তাহলে পরে আমার ভয়টা কাটবে। আর তখন না কাজের লোক ছিল না, ওই সময় কাজের লোক পাওয়া যেত না, কে কাজ করবে তখন। এবার আমাদের জেঠুমশাই বলেন, আমি মাকে বললাম ঠিক আছে, চাও তুমি মেয়ে দেখা শুরু করো, আমি দেখি, আমাকে কটা দিন সময় দাও, মেয়ে দেখো, আমি বিয়ে করব, আমি বললাম। তখন আমার মা খুব খুশি হলেন। তারপর যতদিন মেয়ে না দেখা হচ্ছে, আমার মা আমাকে একটাই কথা বলতেন, বাবু তুই অফিসে চলে যাস, রান্নাঘরে জানিস তো আমি রান্না করি, জানিস তোর বাবার মতো না মনে হয় কেউ যেন কাশছে, তোর বাবা যেন খুক খুক করে কাশতো, পা ঘেসে ঘেসে হাঁটতো, ওরকম শব্দ পাই। আমি মাকে বললাম, না না মা, বাবা কোথা দিয়ে আসবে মা, বাবা তো মারা গেছে। বাবার কথা তুমি চিন্তা করো তো, আসলে বাবা তুমি থাকতে, আগেও তো বাবা তুমিই থাকতে, আমি যখন অফিসে যেতাম, ওই আমি থাকি না যখন বাবার কথা চিন্তা করো, ওই তাই তোমার ওগুলো মনে হয়। আমাকে মা বলল, না রে বাবু, আমার এত খামখেয়ালি না, আমি তোকে সত্যি কথা বলছি, আমি তোর বাবাকে দেখতে তো পাই না, কিন্তু বুঝতে পারি তোর বাবা না আমার চারপাশে থাকে। আমি তখন মাকে বললাম, আরে না না ওরম কিছু না। এই করতে করতে চলতে চলতে বেশ কয়েক মাস গড়িয়ে গেল। একটি মেয়ে পছন্দ করে আমাকে দুম করে বিয়ে দিয়ে দিল। আমিও না করলাম না, বয়সও হচ্ছে, আস্তে আস্তে প্রায় 36-37 বছর বয়স হয়ে গেল। আর কে বুড়োটাকে বিয়ে করবে, তখন আমি একটা বিয়ে করলাম। প্রায় সবাই আমাদের অফিসের বলতো যে তোমার আর বিয়ে হবে না, তুমি বয়স হয়ে যাচ্ছ, তুমি বুড়ো হয়ে গেছো। আসলে তখন এত বয়সের ছেলেরা মোটামুটি ব্যাচেলার থাকে না। আমার 36+ যখন বয়স, 37-এ পা দেবো আমার তখন বিয়ে হলো। খুব সুন্দরী আমার বউ, তাদের পরিবারও খুব ভালো, বনেদি পরিবার, মেয়েটিকে বিয়ে করে নিয়ে আসলাম। এইবার শুরু হলো আরও একটা ঘটনা, সেটা হচ্ছে আমার মা আস্তে 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 রোগে জর্জরিত হয়ে গেল। মাকে নিয়ে কোনোদিন হসপিটালে, বাড়িতে প্রায় ডক্টর আসছে, এই চলছে, বয়স হয়েছে, ফেলে তো দিতে পারবো না। মাকে সামান্য চোখের আড়াল করতো না আমার বউ, সব সময় মায়ের কাছে বসে থাকা, মায়ের হাত পা টিপে দেওয়া, হাত পা টিপে দেওয়া, সময় করে মাকে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, গা মুছিয়ে দেওয়া, জ্বর আসলে তাকে তেল মালিশ করা, সব করতো। মানে এরকম মেয়ে আজকালের বাজারে পাওয়া যাবে না, সত্যি কথা। এরকম মানে আমার যে বউ ছিল, আমার বউ মারা গেছে, জেঠুমশাই বলেছেন 2017-এ মারা গেছেন। বলছে আমার বউকে আমি কোনো সেবা করতে পারিনি, ও যতদিন ছিল আমার মায়ের আমার সেবা করে গেছে। আমার মা দুম করে একদিন মারা গেল।
আমার মাও চলে গেল। তখন আমার মোটামুটি 38 বছর বয়স। বিয়ে করার খুব অল্প দিনই আমার বউ তার শাশুড়িকে পায়, চলে যায় শাশুড়ি মা। তারপর আমার বউ আমাকে বলতো, জানো তো, বাড়িতে না মনে হয় আমি একা থাকি না, জানো, আমার না খুব ভয় লাগে, বাড়িতে মনে হয় অন্য কেউ আছে গো। আমি তখন বলতাম, ধুর, কে থাকবে। তখন আমাকে আমার বউ বলতো যে সত্যি বিশ্বাস করো, আমার না মনে হয় বাড়িতে আমি একা নেই, কেউ যেন আছে বাড়িতে, আমাকে যেন কারা দেখে। কিন্তু আমার ভালো লাগে, যেন আমার ভয় লাগে না, কিন্তু আমার একটা কৌতূহল হয় যে আমাকে কে দেখছে, কে আছে, শুধু মনে হয় আমি একা নেই। আমি আমার বউকে বললাম, দেখো, আসলে আমাদের কোনো সন্তান নেই তো এখনো পর্যন্ত, তুমি একা একা থাকো, তোমার ওই জন্য ওরকম মনে হয়। আসলে আমার মাও একা ছিল, তোমাকে এনেছিলাম, তুমিও এখন একা হয়ে গেলে, মা তো ফাঁকি দিয়ে চলে গেল। একদিন কি বলবো, আমি ছুটির দিন বাড়িতে বসে আছি, আমার বউ আমাকে এসে বলল যে দেখো না, রান্নাঘরে কিরকম একটা আওয়াজ পেলাম, চলো তো দেখি। বিশ্বাস করা না করাটা সবটাই আপনাদের বিষয়। জেঠুমশাই যেরমভাবে বলেছেন আমি সেরকমই বলছি তোমাদের দর্শক বন্ধুরা। জেঠুমশাই বলেন, এই কথাটা যে এখন আমি বলতে চলেছি, এটা আপনাদের বিশ্বাস করা না করাটা আপনাদের বিষয়। আমি আমার বউকে সাথে করে যখন রান্নাঘরে ঢুকলাম, আমি দেখলাম আমার মা, আমার বাবা মাটিতে বসে আছে। আমাদের কোনো ডাইনিং টেবিল ছিল না, আমরা মাটিতে বসেই খেতাম। তারা মাটিতে বসে রয়েছে দুটো আসনে, আমার মা আর বাবা। আমার বউ দেখে বলছে, এ কি মা, বাবা? আমার বাবার ফটো সে দেখেছে, বাবাকে চিনতে পেরেছে। আমি ওখানেই দেখে সাথে সাথে মাটিতে বসে পড়ি। কাকে দেখছি? মা বাবা বসে রয়েছে। তখন আমার মা বলছে, আমার খুব খিদে পেয়েছে বৌমা, ভাত বেড়ে দাও। আমার বউ আমাকে বলছে, কি গো, এ কি, মা বাবা এসে খেতে চাইছে তো, ওঠো। আমি ওকে বললাম, আমার ওঠার মতো ক্ষমতা নেই। চোখের মিনিশে দেখলাম তারা ওখানে নেই, পুরো ভ্যানিশ হয়ে গেছে। আমি এই বিষয়টা বুঝতে পারলাম না, মা বাবা একসাথে হয়ে গেছে। আমার মা, বাবা, বাবা তো আগে মৃত্যুগ্রহণ করেছেন, তারপর মা, মানে এতটাই ওনাদের মধ্যে বন্ডিং ছিল, ভালোবাসা ছিল, অপেক্ষা করছিল। বাড়িতে ব্রাহ্মণ নিয়ে আসলাম, পুরো বাড়িটা দেখালাম, ওনাদেরকে বললাম, ওনারা বলল মা বাবার নামে একটা উৎসর্গ করে বাড়িতে একটা অনুষ্ঠান করে তারা যে খাবারগুলো ভালোবাসে খেতে দাও। তো আমি বললাম, সব কাজ তো করেছি। বলল, করেছো, কিন্তু একজন একজনের জন্য অপেক্ষা করছিল। বাবা মায়ের জন্য অপেক্ষা করছিল, কারণ তখন জেঠুমশাই ভাবে যে মা তো বলেছিল যে বাবু তুই যখন অফিসে যাস তখন বাবার কাশির, বাবার পা ঘেঁষে ঘেঁষে হাঁটার আওয়াজ আমি পাই, তাহলে মাকে নিয়ে যাওয়ার জন্যই কি এত তাড়াতাড়ি মা অসুস্থ হয়ে চলে গেল? বাবা অপেক্ষা করছিল। বলে না, ভালোবাসার মানুষ দেখবে যখন দুজন দুজনকে ছেড়ে কেউ থাকতে পারে না, একজন যদি আগে চলে যায় আর একজনকে কিন্তু সে নিয়ে যায়। এই ঘটনা আমি বারবার পেয়েছি। তখন আমাদের জেঠুমশাই বলেন, আপনি বিশ্বাস করবেন না দিদিমণি, আমি ব্রাহ্মণদের কথা মতো বাড়িতে আবার অনুষ্ঠান করে, লোকজন বলে, আমার অফিসের যারা কলিগ ছিল তাদেরকে বলে, আমি আবার অনুষ্ঠান করে আমার মা বাবার দুজনের একসাথে কাজ করে, পয়সা খরচা করে, বাবা মা যা ভালোবাসতেন দুজনে, আলাদা আলাদা খাবার সব ওনাদের ফটোর সামনে দিই। সেই একটা ঘর জুড়ে শুধু খাবারে খাবার, কি না ভালোবাসতেন, পাঁপড় থেকে শুরু করে কুচোর চিংড়ি থেকে, মানে নানা রকম খাবার। মনে করি বাবা কি ভালোবাসতেন, মা কি ভালোবাসতেন, সবটা খেতে দিই। তারপর থেকে এখনো পর্যন্ত বউটা চলে গেল 2017-এ। আমি জানি না কবে চোখ বুঝাবো, আমি এখনো জীবিত আছি। আজকে এই ঘটনাটার মাধ্যমে আমি চাই, হয়তো আমি আর 2 বছর, 3 বছর, 5 বছর পর মারা যাব, কিন্তু আমার এই ঘটনাটা যে আমি বললাম, এই ঘটনাটা আপনার এই চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হতেই থাকবে, মানুষে শুনতেই থাকবে আমার জীবনের বাস্তব ঘটনা। জেঠুমশাইকে
অনেক অনেক আমাদের সবার, আমি জানি আমাদের শ্রোতা বন্ধুরাও যারা শুনছেন সবার তরফ থেকে আমি বলছি জেঠুমশাই আপনাকে শত কোটি প্রণাম। আর আপনার আয়ু দীর্ঘ আয়ু হোক, আপনি বেঁচে থাকেন, ভালো থাকেন। আপনি বলেছেন আমি গল্প লিখি, আমি একা একা বসে বসে উপন্যাস পড়ি, সারাটা জীবন আমি বই পড়তে খুব ভালোবাসতাম, এখনও সেটাই চালিয়ে যাচ্ছি। কখনো টুকিটাকি লিখিও আমি। আসলে চোখের জ্যোতিটা কমে এসছে। জেঠুমশাই বলেন কাজের একটি মানে মামিমা বলেন ওনাকে, বয়স্ক একজন বৃদ্ধা আছেন, রান্না করে করে খাওয়ান। বলেন উনি না থাকলে হয়তো আমি এতদিন বেঁচে থাকতাম না। 2017 পর থেকে ওনাকে রাখা হয়। সেই মামিমা আমার মায়েরই ভূমিকা এখনো পালন করছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের ঘটনাটা কেমন লাগলো? আমার তো সত্যি এক কথায় বলতে পারো চমৎকার লেগেছে। এরকম ঘটনা সত্যি মানে পাওয়া খুব মুশকিল, বহু পুরনো অভিজ্ঞতা আমরা শুনলাম। তো চলো কালকে রাতের ঘটনায় যারা যারা কমেন্ট করেছো নামগুলো বলে দিই। দেখি তো কে আগে আমাকে কমেন্ট করেছে। ও মা, পাপ্পু ভাই প্রথম কমেন্ট করেছে, পাপ্পু দে, তারপরে সুপর্ণা দি, তারপরে বাপলি মল্লিক বনু, সোমা চক্রবর্তী দিদি ভাই অনেক রেড হার্ট দিয়েছে, এই দেখো তোমাকে অনেক অনেক ভালোবাসা, সকলকে অনেক ভালোবাসা। তারপরে সোমা দত্ত, তারপরে কমেন্ট করেছো লুকাই বেরা দিদি ভাই, পরপর দুটো কমেন্ট করেছো। তারপরে কমেন্ট করেছো শুভঙ্কর ঘোড়ই, তারপর কমেন্ট করেছো টুকু সাওয়ারবাল, কিষাণু মান্না, রূপা দে, তারপর কমেন্ট করেছো সুপর্ণা দি, তারপর কমেন্ট করেছো আমাদের হোয়াইট কিং বনু, তারপরে অ্যাঞ্জেলিনা সোরেন, পাপ্পু দে ভাই আবারও কমেন্ট করেছো, টুকাই বেরা কমেন্ট করেছো আবার দিদি ভাই, তারপর নুয়ান ভাই, তারপর আমাদের সিয়াজ ভাই। সিয়াজ ভাইয়ের কথা আমি কদিন ধরে খুব ভাবছিলাম যে সিয়াজ ভাই অনেক দিন ধরে কমেন্ট করছে না। তারপরে অনি অঙ্কিতা চৌধুরী কমেন্ট করেছে, দিদি ভাই তোমার সাথে কথা বলতে চাই। তোমাকে আমি ইনস্টাগ্রামেও মেসেজ করেছি বাট কোনো রিপ্লাই করোনি। ঠিক আছে বনু, আমি তোমাকে নাম্বার দিয়ে দেবো, তুমি সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমার কি কথা বলার আছে অবশ্যই বলো, আমি শুনবো। আর এসকে কালিম দাদা ভাই কমেন্ট করেছো। আচ্ছা, পরপর দুটো কমেন্ট করেছো বনানী কর্মকার দিদি ভাই, মৌয়া পাল, সুজাতা দাস, ফুলেশ্বরী চক্রবর্তী দিদি ভাই। আচ্ছা, তারপরে সোমা দাস পরিবার থেকে স্বপ্না মিনি কিচেন, মাহিরয় পিন্টু ঘোষ। আর তারপরে কমেন্ট করেছো অরিত্র বসাক, অরিত্র আজও তোমার নামটা বললাম ভাই। তারপরে মৌরয়, তারপরে প্রিয়াঙ্কা নন্দী, মৌরয় আবারও কমেন্ট করেছো। রাজীব জসওয়াল কমেন্ট করেছো, প্রিয়াঙ্কা নন্দী, সুজর্নিয়া সরকার, তারপরে সাইবনী দাস, ওয়ার্ক আউট উইথ সমীরণ, তারপর তানিয়া অধিকারী, রাজীব জসওয়াল, বাবলি মল্লিক, রত্না সরকার, বা তারপরে মিম কমেন্ট করেছো বনু, তারপরে স্বপ্না বাচাল দিদিভাই, সুমনা ভট্টাচার্যা, পায়েল মণ্ডল, তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি, গেমার শুভ, তারপর কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি, শুভদেব পাঞ্চাল, তারপরে কমেন্ট করেছো মৌমিতা কুমারী সোনার, আচ্ছা মিতু ভাইবস থেকে, তারপরে আমাদের পিঙ্কি খাতুন বোন, চৈতালি সরকার, শাশ্বতী দে, প্রদীপ দাস, তারপরে কমেন্ট করেছো দেখি শুভদীপ কর, আচ্ছা শুভদীপ কর কমেন্ট করেছো, অনেকগুলো রেড হার্ট দিয়েছো ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে বাপলি মল্লিক, রেখা অধিকারী দিদিভাই, সঙ্গীতা দিদিভাই, নীলিমা সিংহ, মৌমিতা দাস, আর একদম শেষে কমেন্ট করেছো এসকে রহিম। আচ্ছা আচ্ছা, সবাইকে একটা কথা বলবো আমি আজকে যেতে যেতে, আগামীকাল আমি বাইরে যাচ্ছি কিছু ইউটিউবেরই কাজে নিয়ে, তোমাদের আমি বলেছিলাম। আচ্ছা, শোনা কথাও আমি সেটা ঘোষিত করেছি। এবার আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা এখন পর্যন্ত আমি চাপাই রাখছি, খুব তাড়াতাড়ি তোমরা জানতেই পেরে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি যেহেতু বাড়িতে থাকি তোমরা জানো আমার অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে, আমি
3টে দিন বাইরে থাকছি, ঠিক আছে। আমি সানডে যাচ্ছি, সানডে, মানডে, টুইসডে, আমি ওয়েডনেসডে মোটামুটি বাড়ি ফিরবো। তো আমি এই কয়দিন একটু ফ্রি থাকবো, আমি নাম্বারটা দিয়ে রাখবো, ঠিক আছে, কমেন্ট বক্সে। তোমরা যারা যারা যে দরকার আছো, অনেকদিন ধরেই ভাবছো যে দিদিভাইকে পাচ্ছি না, বলছি না, আমার কাছে ফোন থাকবে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে তোমাদের যা বক্তব্য আছে রাখবে, আমি তোমাদেরকে যথারীতি আশা করছি রিপ্লাই দিতে পারবো। কারণ এইদিকে চাপটা কম থাকবে একটুখানি, বাড়িতে থাকবো না, বাইরে থাকবো, কাজের মধ্যেই থাকবো, যতটা পারবো তোমাদের সাথে কমিউনিকেট করব। তো তোমরা চেষ্টা করবে এই 2টো দিন আমার সাথে যোগাযোগ করার, যার যেটা প্রবলেম আছে। তো চলো আজকে আসবো, দেখা হবে অবশ্যই আগামীকাল। তোমরা ঘটনা কিন্তু পাবে, হয়তো একদিন গ্যাপ গেলেও তোমরা ঘটনা পাবে। আমি চেষ্টা করব অবশ্যই ঘটনা রেগুলার দেবার, সাথে শর্ট শো আসবে, সাথে থেকো। লাভ ইউ অল, গুড নাইট।